থামবি? তীর্থ করতে এসো মুখ নোংরা করিস। আমায় দেখ না, আমি তো রাতে ভাত খাই না, আমার তো কোনো কষ্ট হয় না। থামো থামো, ভাগ্য দোষে বেধবা হয়েছ। অত দেমাক কিসে শুনি? যাচ্ছ তো আমাদের ঘাড়ে চেপে। তোমার মুখে অত জ্ঞানের কথা মানায় না, বুঝলে? হ্যাঁ রে রমা, তোদের দয়াতেই তো নীলাচলে যাচ্ছি জগন্নাথ দেবের পায়ে ঠাঁই নিতে। তোরা সঙ্গে না নিলে তো। দিলি তো মালতী দিদিকে কাঁদিয়ে। আচ্ছা, তোর শরীরে কি মায়া দয়া বলে কিছুই নেই? কিচ্ছু নেই গো, মায়া দেওয়া বলে কিচ্ছু নেই। কার মায়া দেওয়া নেই গো? তোমার? সে তো আমরা জানি। অত ঠেস মেরে কথা বলার কি হয়েছে? আমি ওই কাটোয়ার হাটের ব্যাপারীগুলোর কথা বলছিলাম। কেন, তারা তোমার কোন পাকা ধানে মই দিল? আহ, একটু চুপ করো তো, বড্ড কথা বলো তুমি। আরে কথাগুলোই আগে শোনো। আচ্ছা বলো, এই আমি মুখে কুলু পাটলাম। কি পাষণ্ড এখানকার হাটের ব্যাপারীগুলো। সন্ধে নেগে গেছে, চারিদিকে জনমানব নেই, তা আমি ওদের গিয়ে বললুম যে দেখো, চারটে অবলা অনাথ মেয়েকে নিয়ে আমি তীর্থি করতে বেরিয়েছি, তা হাতে অর্থও বিশেষ নেই, জিনিসপত্র একটু কম দামে দাও আর কিছু অমনিও দাও, তোমাদের পুণ্যি হবে। তা শুনে ওরা কি বললে জানো? যে এই তোমাদের নিয়ে তীর্থি করে বেড়ানোটাই নাকি আমার পেশা, আর এতে নাকি আমি লাভও করি। বুঝো কাণ্ড, জিনিসপত্র তো কমে দিলেই না, উল্টে বললে যে বেশি কথা বললে 2 কড়ি করে বেশি দিতে হবে। বোঝো কাণ্ড, কোথায় পুণ্যি করবি তা না, সব নরকে যাবে, সব নরকে যাবে গো। তা ব্যাপারীরা তো ঠিকই বলেছে। তোমাদের তখনই বললুম যে রাতটা নবদ্বীপে কাটিয়ে দাও, বড় নগর, খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হবে না। আর মাঝি মাল্লারাও তো বললে যে মেঘ করেছে, যাওয়া অসুবিধে। তা তোমরা তো কারুর কথাই শুনলে না। কে এক নিমাই পণ্ডিত কাটোয়া এসেছে, সে কথা শুনে তোমরা একেবারে নিশি পাওয়া লোকের মতন ছুটে চলে এলে এখানে। এখন বোঝো ঠেলা, বোঝো এখন থাকতে হবে এই বিচলি ঘরে সারা রাত। তা তুমি কি আবার জানতে বসবে নাকি? তো খাওয়ার তো এখনো অনেক দেরি, খাই। থাক থাক, আর ট্রেনে কাজ নেই। তা তোমার যে আসতে এত দেরি হলো, হাট বুঝি অনেক দূরে? না 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 না, দূরে হবে কেন, খুব কাছে, এই তো গঙ্গার ধারে। ওই যে তোমরা এক সন্ন্যাসীর কাছে যাবে বলেছিলে না, ওই যে কেশব ভারতী, তার আশ্রমের একটু আগে। এই তো হাটেই শুনে এলাম যে নিমাই নাকি এখানে এসে ওই কেশব ভারতীর আশ্রমে উঠেছে। আর সেটা জানাজানি হওয়ার পরে গোটা কালনায় খুব হইচই হচ্ছে। ও, তুমি বুঝি নিমাই পণ্ডিতকে দেখতে গেছিলে? না না না, আমি নিমাই পণ্ডিতকে দেখতে যাব কেন? আমি গিয়েছিলাম গঙ্গায়। আসলে যুদ্ধের বাজার, নৌকোটাকে একবার দেখে এলাম। চতুর্দিকে যা চুরি চামারি হচ্ছে, সাবধানের তোমার নেই। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু রেতের বেলায় তোমাদের নিয়ে রওনা হব না, কারণ 4 সমস্ত মেয়ে মানুষকে নিয়ে রওনা দিলে নৌকোয় ডাকাত পড়বে, তখন সামলাবে কে? সব হারিয়ে পথে নেমেছে গো ঠাকুর, ডাকাত আমাদের আর কি লুটবে? কুন্তিকে দেখছি না কেন? সে কোথায় তা আমরা জানি না। দেখো কে কোথাও গিয়ে বসে আছে, তাকে বোঝা ভার। আমার জানি কেমন কেমন ঠেকে। মুখেতে বলেছে সে কোন বড় লোকের বাড়ির বউ, মেলায় নাকি পথ হারিয়ে ফেলেছিল। আমার জানি কেমন সন্দেহ হয়। ঠিক বলেছিস না, কথায় কথায় গা থেকে গয়না খুলে বলে বিক্রি করে দাও। এ কেমন পানা মেয়ে মানুষ গো, গয়না এটার নেই। এই এই শুরু হয়ে গেল তোমাদের পরচর্চা। ওই মেয়েদের যা স্বভাব চরিত্রের। তীর্থ করতে যাবো শুনে এক একজন এক এক জায়গা থেকে এসে জড়ো হলে, তোমরা কে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কিছুই তো জানি না বাবা। ওসব জেনে তোমার কি কাজ শুনি? পয়সা দিচ্ছি তাই নিয়ে যাচ্ছ, বিনি পয়সায় তো নিয়ে যাচ্ছ না। অনেক রাত হলো, যাও এখন, আমাকে আবার রান্না চাপাতে হবে। এই চল তো রমা। হ্যাঁ সেই ভালো, যাও রান্না চাপাও।
তোমরা কে কি জাতের, কি তোমাদের পরিচয়, কিছুই তো জানি না। হ্যাঁ শোনো, আবার কি হলো? রান্না হলে সবার আগে আমাকে খেতে ডাকবে, বুঝেছ? মরণ, চল তো মামা। এ নবাব নন্দিনীর আবার কি হলো? মুখ গোঁজ করে বসে আছো কেন? যাও, ভেতরের ঘরে ঝোলার মধ্যে সকালের কেনা দুটো শসা আছে, তাই খেয়ে নাও। আর শোনো, এই কালনায় অনেক মঠ মন্দির দেবালয় এইসব আছে, সেখানেই থাকার ব্যবস্থা করো। পথ খরচ যখন দিতে পারবে না, তখন আমিও তোমাকে বইতে পারবো না। কি বুঝেছ? দয়া করো ঠাকুর, তোমরা তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে বড় স্বাদ, বাকি জীবনটা নীলাচলেই কাটিয়ে দেব। তোমরা সঙ্গে না নিলে আমার স্বাদ যে পূর্ণ হবে না। স্বাদ পূর্ণ করতে গেলে অর্থ লাগে। তুমি যে সোনা দিয়েছো, তাতে কাটোয়া পর্যন্ত আসা যায়, নীলাচল পর্যন্ত যাওয়া যায় না। তাই তোমার বাকি পথ খরচ কে দেবে? আমি দেব। তুমি মানে? আমি ভেতর থেকে তোমাদের সব কথা শুনেছি। তুমি মানুষ না বুড়ো শকুন? এই সমস্ত মেয়েটাকে অর্থের জন্য এখানে ফেলে যেতে চাইছো? এই বিদেশ ভুবিয়ে যদি ওকে শালুক করে ছিঁড়ে খায়, তার দায় কি তুমি নেবে? পুরী যেতে ওকে কত টাকা লাগবে তোমার? কত কত মানে সে তো অনেক। তো মানে তা 1.5 টঙ্কার তো বটেই। তুমি আর কত করবে মা এদের জন্য? একে একে গা থেকে সব গয়নাই তো খুলে দিলে। এবার থাক, অনেক হয়েছে। এই আংটি বিক্রির টাকা থেকে মালতীর পথ খরচের টাকাটা রেখো। আর একটা কথা, আমি না থাকায় মালতীর যেন কোনো রকম অসুবিধে না হয়। ও কুঞ্জি দিদি, খেতে এসো। ও, খাবার হয়ে গিয়েছে। যাই, আমি দুটো ভাত খেয়ে আসি। কি হলো, তুমি খাবে না? আমি চলে যাব। চলে যাবে কেন? আমি তো তোমার যাবার সব ব্যবস্থা করে দিলাম। দেখো, তোমাকে বাবু আমার খুব একটা সুবিধের মানুষ মনে হয় না। দেখে মনে হয় সধবা, কিন্তু স্বামী সন্তানের কোনো কথাই তুমি বলতে পারো না। শ্বশুর শাশুড়ির গায়ের নাম পর্যন্ত জানো না। তীর্থ করতে এসে এত গয়না পড়ে নাকি? সে পরিচয় না হয় পরেই পাবে, আপাতত গোপনই থাক। কই, আমার জীবনে তো কোনো কিছুই গোপন নেই। যে মা হারা ভাসুরপোকে ছোট থেকে মানুষ করেছিলাম, সেও একদিন ঘরে বউ এনে দূর করে দিল। স্বামী তো সেই কবেই গেছে। যে ভাসুরপোকে সন্তানের মতো মানুষ করলাম, সেও তাড়িয়ে দিল। আসার সময় শুধু জমানো কয়েকখানি কড়ি আঁচলে বেঁধে নিয়ে এসেছিলাম। না গো মেয়ে, তোমাকে বাবু তেমন মানুষ মনে হয় না। বলো না গো, তুমি কে? ওসব কথা থাক দিদি, চলো শোবে চলো। আমি আর আজ কিছু খাবো না। এই মরার চোখে একটু ঘুমও আসে না যে দুদণ্ড শান্তিতে একটু ঘুমোবো। স্বামীকে খেয়েছি, দুটো জোয়ান ছেলেকে
কেঁদো না দিদি, ঠিক আছে, না খাও, শুয়ে তো দুদণ্ড বিশ্রাম নাও, চলো শোবে চল। হ্যাঁ যাও। যাও শুয়ে পড়ো, আরো অনেক দূরের পথ যেতে হবে। বাবারে, বাইরে তো ভীষণ ঠান্ডা। পুলিশ বাবারে, কি বিপদ, কি শীত রে। কিন্তু আমি এখন কি করব? যাই, ওই দূরের গাছতলায় বসে মেয়েদের পাহারা দিই। ডাকাতের যা উপদ্রব হয়েছে, এদের পাহারা দেওয়া দরকার। মেয়েরা, তোমরা সব শুয়ে পড়ো গো, আমি ওই গাছতলায় বসে তোমাদের পাহারা দিচ্ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ও সত্যি, আমার যে বড় ভয় করছে রে, বড্ড ভয় করছে আমার। কেন? আমার ভয় কি হল? তুমি কি তুই বসে বললি শুবি না? আমি তো এখানেই শোবো। এইখানে? বাইরে? অঘ্রাণ মাসের ঠান্ডায় শীতে মরবি যে। না বাবা, ও যা ঘর, নোংরা স্যাঁতস্যাঁতে, আমার বমি আসে। আমি এখানেই শোবো, আমার অত শীত করে না। ও, তোর বয়স কম, রক্তের তেজ আছে, তাই তো শীত করে না। কিন্তু ওই শিশুপাল, সেও তো এখানেই শোবে, তাই এমন রূপ যৌবন নিয়ে মিনসিটা ফেঁসে তো ভয় করবে না। ও তো একটা ডোরা সাপ। আচ্ছা বাবা, তুই তো সাহস নিয়ে থাক, আমি চললাম ভেতরে। আমার তো সাহস টাহস নেই বাবা, চললাম রে। রক্ত গরম তো, আমার রক্ত কিন্তু সাপের মতো ঠান্ডা। দিমাগ হয়েছে তো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চরিত্র, লম্পট, তোর পরিচয় লোক মুখে আমি আগেই পেয়েছি, কিন্তু তখন আমি কিচ্ছু বলিনি, শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। লজ্জা করে না তোর? অসহায় মেয়েদের তুই এভাবে সর্বনাশ করিস? আমি জানতাম, জানতাম সতীর ওপর তোর নজর আছে, তাই সকলে ঘুমিয়ে পড়লেও আমি কিন্তু ঘুমাইনি। আমি ঠিক চিনেছি, শিকারি বেড়ালের গোঁদ দেখলে আমি কিন্তু ঠিক চিনতে পারি। আমিও তোমাকে ঠিক চিনেছি, তুমিও কিছু ভালো মানুষের মেয়ে নও। কোন তীর্থযাত্রীর কাছে ছুরি থাকে না। না থাকে না, কিন্তু আমাকে রাখতে হয়। পথে ঘাটে তোর মতো জন্তুর অভাব তো কিছু কম নেই। আর তাছাড়া তুমি কোনো বড় বাড়ির বউ নও। কোনো বড় বাড়ির বউ এত শক্ত হাতে ছুরি ধরতে পারে না। আমি তোমাকে আমলি কেন? বল আমি কি, বল আমি কি? আমি কুলোটা? আমি খারাপ মেয়ে ছেলে? বল আমি কি? তোকে তো বিশ্বাস করে অর্থের বিনিময়ে আমার সঙ্গী হতে বলেছিলাম, সেই বিশ্বাসের দাম তুই এভাবে দিলি? আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। যা, চলে যা এক্ষুনি। কাজটা কিন্তু ভালো করলে না। ভয় নেই বোন, আমি তো আছি।
অনুমতি দিন, আমি আমার কাজ শুরু করি। হ্যাঁ খৌরকার, আপনি শুরু করুন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আজ আপনি না থাকলে আমার সন্ন্যাস রূপ প্রকাশ পেত না। একদিকে তিনি সন্ন্যাসী হচ্ছেন, আর একদিকে তিনি আমার হাতে বড় পড়া পড়িয়ে বাঁচছেন। প্রভুর এই লীলার মাহাত্ম্য কে বোঝে? সত্যি কেউ বোঝে না। ওই যে দূরে বসে যে 24 বছরের ছেলেটি মস্তক মুন্ডন করছে, তাকে তার উপনয়নের দিন মাথা ন্যাড়া করতে গিয়ে নবদ্বীপের এক নরসুন্দর যে কি নাকাল হয়েছিল, সে আর এক কাহিনী। শুনেছি চন্দ্রশেখর, ছেলেবেলায় পৌগণ্ড দশায় প্রভুর দস্যিপনা নানা কাহিনী শুনেছি বিভিন্ন লোকের মুখে। গদাধর, অন্যের কাছে যা কাহিনী, এই অপুত্রক চন্দ্রশেখরের কাছে তা তার সারা জীবনের সম্পদ। চলুন ঠাকুর, মস্তক মুন্ডনের কার্য সমাপ্ত, এবারে স্নান। চলুন আমরা সেখানে যাই। না, আপনারা কেউই ওখানে থাকতে পারবেন না। সন্ন্যাস মন্ত্র অত্যন্ত গোপন, গূঢ়। বিশ্বাম্বর মিশ্র সম্পৃক্ত কেউই সেখানে থাকতে পারে না। আপনারা পূজার কার্য সম্পন্ন করুন, তারপর গঙ্গা তীর থেকে পুজো হয়ে যাবার পর আমি আশ্রমে নিয়ে যাব। সেখানেই সে মন্ত্র পাবে, নতুন জীবন পাবে, নতুন পরিচিতি পাবে, নতুন নাম পাবে। নতুন নাম? তার মানে আচার্য প্রভুর নামটুকুও থাকবে না? তাই তো হওয়া নিয়ম গদাধর। নতুন জীবন পাবে, সেখানে নিমাই হারিয়ে যাবে। নবদ্বীপে সেই ছোট্ট গৌরাঙ্গ, দুষ্টু গৌরাঙ্গ শুধু বেঁচে থাকবে মানুষের মনে অক্ষয় বৈদুত্যমণি হয়ে। ও মা, বলিস কি রে উলোটা? এইরকম একটা আমি আগেই আঁচ করেছিলাম। সিঁথিতে সিঁদুর দিয়ে যতই সতী সাবিত্রীর মতো সাজুক না কেন, এই মালতীর চোখে কিছুতেই ফাঁকি দিতে পারেনি। ও মালতী দিদি, ওই মিনসে যাবার সময় তো এটা ফেলে গেছে পুঁটলিটা। কি করব এটা নিয়ে? রেখে দে, রেখে দে। ওটা আবার তুই ছুঁতে গেলি কেন? কি আছে না আছে তার কোনো ঠিক নেই। ইস, কি ঘেন্না, কি ঘেন্না। যা যা, চান করে। পুটুলি ছুলি যদি অত দোষ হয় গো দিদি, কার হাতের ছোঁয়া হাঁড়িতে ভাত খাচ্ছ সে খেয়াল তোমার আছে? সে তো অজান্তেই খেয়েছি, তাতে কোনো দোষ নেই। একটা গঙ্গায় ডুব দিয়ে একটু গোবর খেয়ে নিলেই সব শুদ্ধ হয়ে যাবে। তবে ওই নষ্ট মেয়ে মানুষটার হাতের ছোঁয়া আর কিছুতেই খাবো না। তা কি করবে? আলাদা হয়ে যাব। ওর মতো পাপির সাথে তীর্থে গেলে কোনো পুণ্যই হবে না। তা তুমি ঠিকই বলেছ গো দিদি। কোথাকার বাজে মেয়ে সারা জীবন কি পাপ কাজটাই না করেছে কে জানে। ছি সতী, ছি। বলি, যে তোর মান বাঁচালো, তার সম্পর্কে এমন আকথা কুকথা বলতে পারলি? ওরে, আমার বিপদের দিনে যদি কুন্তি দিদির মতো কাউকে সঙ্গে পেতাম। ভগবান কিন্তু সেই সময় কাউকে পাঠায়নি রে। আর তুই এত বড় বিপদ থেকে রক্ষা পেয়ে এমন কথা বলতে পারলি? হ্যাঁ, আমি বলেছি, 100 বার বলেছি। আমি কোনো পাপ করিনি। আমি কেন থাকবো ওই নষ্ট মেয়ে মানুষটার সঙ্গে? আমরা কেউই কারোর অতীত জানি না, জানি না সংসার ছেড়ে কেনই বা আমরা পথে নেমেছি। পথেই তো আমাদের পরিচয়। আমরা কেউ কি কারোর গোপন কথা কাউকে বলেছি? কোন পাপ ধোয়া মোছার জন্য আমরা জগন্নাথ ধামে যাচ্ছি
সেই কথা কেউ কি আমরা কাউকে বলেছি? ঠিক বলেছিস রে রমা। আমরা মিছিমিছি কুন্তি দিদিকে দোষের ভাগী করেছি। ও স্বীকার করেছে, আমরা করছি না। এটাই যে তফাৎ। আমার স্বীকার না করার কোনো কারণ নেই, কারণ আমি আজও মনে করি সেদিনের সেই ঘটনার জন্য আমার দোষ ছিল না। কি হয়েছিল বল না, বল। শুনবি? তবে শোন, স্বামী আর ছোট্ট মেয়ে মণিমালা, এদের নিয়ে ছিল আমার ছোট্ট সুখের সংসার। আমার স্বামী যেমন ছিল সুপুরুষ, তেমন ছিল বলবান। সামান্য যেটুকু জমি জিরোচ্ছিল তাতেও নিজেই চাষ করত। কিন্তু গেলবারের খরায় মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল, এক কণা ধানও ঘরে ওঠেনি। জমিটুকু বাঁধা পড়ল জমিদারের কাছে। তারপর নামলো বর্ষা। 17 দিন 17 রাত ধরে টানা বৃষ্টি, ঘর প্রায় ভেঙে ফেলার দশা। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম বন্যা থেকে বাঁচার জন্য। একলা ঘরে বৃষ্টির মৌজে স্বামীর সোহাগ খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই। হঠাৎ ঘুম ভাঙলো দরজার ধাক্কায়। দরজা খোল। কে ডাকে? আমি জমিদারের নায় ভরনাথ। দরজা খোল, কথা আছে। এত রাতে? কাল সকালে না হয় কাছারি বাড়িতে গিয়ে। দরজা খোল, নাইলে আমি ঘরে আগুন লাগিয়ে দেবো। এই যে চাষি, ভেবেছিস তাকে? হ্যাঁ, ধার দেনা কিছু শোধ করবে না? কে কথা নেই যে মুখে, বল। এইবারে ধানটা উঠলেই না হয়। ধানটা উঠলে ততদিন আমি হাফিজ তেজ করে বসে থাকি কেন? ধান নেবার সময় তোর মনে ছিল না? বলি সুদে আসলে কত হয়েছে তা জানিস? হ্যাঁ, তোর জমি, বসত বাড়ি, এগুলো বিক্রি করলেও ধার শোধ হবে না। শোন মহেন্দ্র, কাল সকালের মধ্যে যদি ধার শোধ করতে না পারিস তাহলে জমিদার বাবু তোর জমি, তোর বাড়ি সব কেড়ে নেবে। হ্যাঁ, তা বলে তুই নিস্তার পাবি না। তোর জন্য তোলা আছে 100 বেতের ঘা। তারপরেও যদি তুই বেঁচে থাকিস তাহলে তার জন্য তো গুম ঘর খোলাই আছে। আমায় একটু দয়া করুন নায়ক মশাই, আমায় একটু দয়া করুন। 100 ঘা চাবুক খেলে আমি বাঁচবো না, তার আগেই মরে যাব। বাঁচতে চাস? ঋণ শোধ চাস? হ্যাঁ, আমি বাঁচতে চাই, কিন্তু তার আর উপায় কি? উপায় আছে, উপায় একটা আছে। তবে তবে আপনি বলুন, আমি যে কোনো সত্যে রাজি। সত্যি বলছিস? কথাটা ভালো করে ভেবে বলছিস তো? আমি 3 সত্যি করে বলছি, রাজি রাজি রাজি। শোন, তোর বউকে জমিদারের চোখে ধরেছে। এটা চমকাচ্ছিস কেন? তোর বউয়ের যে রূপ, তাতে সব পুরুষেরই তো মাথা ঘুরে যাবার কথা। আর তিনি হলেন গিয়ে জমিদার, হ্যাঁ, রাজা, ভূস্বামী, প্রভু। তিনি প্রসাদ করে দিলে দোষ হয় না রে। কিন্তু হ্যাঁ, কোনো কিন্তু নয়। রাজি কিনা বল? বলে বাবা, রাতের আধারে নিয়ে যাব, আবার সকালবেলায় পৌঁছে দেবো, তার পক্ষে তো টের পাবে না। আর যদি রাজি না থাকিস তো তোকেই তুলে নিয়ে যাবো। কিরে, রাজি কিনা বল? কিরে, মুখে যে বাক্য হচ্ছে না, বল রাজি কিনা? আমি রাজি নয় মশাই। হ্যাঁ। তুমি কি বলছো? কি বলছো তুমি? তুমি না জোয়ান মরদ, তুমি নিজের রাতে তোর বউকে তুলে দিতে পারছো? পেছনে পড়ে রইল আমার সাধের সংসার, কোলের মেয়ে, শ্বশুরের ভিটে। তারপর পথে পথে ঘুরতে ঘুরতে তোদের সঙ্গে দেখা। এখন শেষ ইচ্ছে জগন্নাথ দেবের পায়ে নিজেকে সঁপে দেব।
তো আমাদের সমাজ। পুরুষরা আমাদের পাপের পথে ঠেলে দেয়, আর তারপর আমাদেরকে দোষী বানায়। নারী রমা, তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই। যা হয়েছে তা তোর ভাগ্যর দোষে হয়েছে। পাপ যদি কেউ করে থাকে তাহলে আমি করেছি। হ্যাঁ, আমি করেছি পাপ, জেনে শুনে পাপ করেছি। আর সেই পাপস্খলনের জন্য আমি পুরীধাম যাচ্ছি। তুই পাপ করেছিস? তোর মতো নিষ্পাপ মুখের মেয়ে তো কোনো পাপ করতে পারে না সতী। সত্যি? ওই নামটাই আমার জীবনের সবচেয়ে বড় পাপ। আমার বাবা মা অনেক শখ করে আমার নাম রেখেছিল সতী, কিন্তু আমি এমনই সতী হলাম যে আমাকে রাত্রে রাঁধারে সকলের চোখের অলক্ষ্যে গা ছেড়ে পালাতে হয়েছিল। কেন রে সতী? তার কারণই পোড়া শরীর। কামের বাসনা যে এত তীব্র হয় তা আমি আগে কোনোদিন বুঝিনি। কেন রে, তোর কোনো বর জোটেনি? দেখে তো তোকে। হ্যাঁ, সদবা মনে হয়, কিন্তু বিয়ে তো আমার হয়েছিল, তবে মানুষের সঙ্গে নয়, গাছের সঙ্গে। গাছের সঙ্গে কেন? আমার যে কুলীন বর জুটল না গো। দু একজন যাও বা বুড়ো বরের সন্ধান পাওয়া গেল, তারাও এত পঞ্চে বসলো যে বাবা তা দিতে পারলো না। এদিকে আমার বিয়ের বয়স পেরিয়ে যেতে লাগলো, গায়ের লোকেরা সকলে উঠে পড়ে লেগেছিল আমার বাবার পেছনে। আমার বাবা জাত খোয়ানোর ভয়ে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল একটা বট গাছের সঙ্গে। আমার 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 মা খুব কাঁদল, আমিও কেঁদেছিলাম, কিন্তু আমার বাবা কারো কথা শুনলো না। আমার এখনো মনে পড়ে যায় সেই বিয়ে খেলার কথা। নরসুন্দর খুড়ো, একটা জিনিস চাইবো, না বলবে না কথাটা। এই চাঁচর কি গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে? তার চেয়ে বরং আমাদের দাও, আমরা সবাই দুগাছি করে নিই। হ্যাঁ গো বাচ্চা, ওই চুল আমাদের সবাইকে দাও। ওটা সন্ন্যাস ঠাকুরের চুল, বরং বস্তু, পুণ্য বস্তু আমরা বাড়ি নিয়ে যাব। এই পুণ্য বস্তু যার বাড়িতে থাকে, বাঁজা মেয়ে ছিল গব্য হয়ে যায়। কি বলো সবাই? হ্যাঁ, বছর 2 আগে আর একটা সন্ন্যাস হয়েছিল, তা সেই চুল মাথায় বুলিয়ে দিতেই কি বলবো রে ভাই, আমার বুড়ি শাশুড়ি একেবারে সোজা হয়ে দাঁড়ালো টাকাটির মতন। ভাবো, তা বয়স কমে গিয়ে একেবারে 20 হয়ে গেল। হ্যাঁ, তখন তুমি কি করলে? তোমার সেই বুড়ি শাশুড়ির আবার বুঝি বিয়ে দিলে? শুনুন কাটোয়াবাসী, এই নিত্যানন্দ অবধূদের প্রণাম। আপনারা মহাজন, আপনারা সকলে এসেছেন আমার ভাইয়ের সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠানে। এই সন্ন্যাস গ্রহণ বড় নির্জন, বড় নিগুড় আচার, তাই 5 জনের স্বামীর মাহাত্ম্য কমে যায়, বাড়ে না। তাই বলছিলাম, যদি আপনারা... না গোসাই, আমরা দুগাছি চাঁচর নিয়ে ছুটে দূরে চলে যাব। সত্যি, সবার হয়ে 3 সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। নিয়ে যাও তোমরা, যে যা চাও নিয়ে যাও। কেবল আমাকে একটু একা রইতে দাও। যাও সবাই দেখি, যাও। খুড়ো, যাও, তুমি বাড়ি যাও, গঙ্গায় 2টো ডুব দাও, দেখো শরীর ঠান্ডা হয়ে মন জুড়াবে। যাও, ঘরে যাও, বৌমে ভাত নিয়ে বসে রইবে যে। আরে মা, তুই কাদের ঘরের মেয়ে বলতো? হ্যাঁ, তুই তো কাটুয়ার মেয়ে নোস। কাদের মেয়ে রে তুই? তোর বাপ কে? তুমি ঠিক ধরেছো খুড়ো, আমরা হলুম গে পানিহাটির বাসিন্দা। এখানে আমার এক মামার বাড়ি, তার নাম শ্রী নীলমণি মিশ্র।
বাগেশ ঠাকুর, নীলমণি মিশ্র, সর্বনাশ! হায় ঈশ্বর, এ তুমি কি করলে আমার? কি পাপ করালে তুমি আমাকে দিয়ে? কি পাপ করালে ঠাকুর? কি হয়েছে খৌরমণি? তুমি এত উতলা হচ্ছ কেন? হব না, উতলা হব না। আপনি জানেন ঠাকুর, এ মেয়ে কে? এ হচ্ছে কাটোয়ার বিরাট মানুষ, ওর মামা, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। যিনি পথ দিয়ে গেলে ওই দল তারা ওই আশপাশের খানাখন্দে পুকুরে লাফ দেয়। আর আমি আমি নাপিতের বেটা হয়ে আমি কিনা তার ভাগ্নিকে ছুঁয়ে দিলাম। হায় ভগবান, আমি মহাপাতকী, মহাপাতকী। ও ঠাকুর, বজ্রাঘাত হোক, আমার মাথায় বজ্রাঘাত হোক। তুমি তো আমার ছৌনি খুড়ো, তুমি পাত্র খাবে কেন? আমি তোমায় ছুঁয়ে দিয়েছি, তার দায় তো তুমি নয়। তাছাড়া আমার বাবা তত কড়া মানুষ নন, আমার মামার মতো তিনি তত জাত বেজাত মানেন না। বাহ, কি শুনলাম! চমৎকার। তোমার পিতার নাম কি কল্যাণী? আমাকে কল্যাণী বলছো কেন? আমার নাম তো জাহ্নবা। তাই বুঝি? পবিত্র জাহ্নবীর তীরে এই পুণ্যলগ্নে তোমার সাথে আমার পরিচয় হলো। তুমি সুখী হও জাহ্নবা, মহাদেবের মতো স্বামী পাও। কই বললে না তো, কে তোমার পিতা? আমার পিতার নাম শ্রী শ্রীযুক্ত সূর্যদাস সরকার। আপনি আপনি আমাকে অভয় দেন ঠাকুর, নইলে ব্রহ্ম শাপে আমি নির্বংশ হব। ছেলে পুলে নিয়ে ঘর করি, কি এইসব সহ্য হয়? আপনিই বলুন। কে বলে তুমি? আমি নিত্যানন্দ অবধূত, মাধবেন্দ্রপুরীর পরম সেবক। এই আমি তোমাকে সত্যি করে বলছি, নিমাই সন্ন্যাসের সূত্র ধরে তুমি ইতিহাসে ঠাঁই পাবে। ইতিহাস? ইতিহাস আমি জানি না ঠাকুর, ইতিহাস আমি জানি না। আমার আর কিচ্ছু চাই না, ধন সম্পদ অর্থ আমার কিচ্ছু চাই না। শুধু শুধু আপনি এই নবীন সন্ন্যাসীকে বলুন যে আমার জন্য কণা মাত্র করুণা করতে। আমি এই বয়সে তীর্থ দর্শনে যেতে পারবো না, আমি যে গরিব। ঠাকুর ঠাকুর, এই মস্তক মুন্ডনের পুণ্য ফলে যেন আমার 14 পুরুষ উদ্ধার হয় ঠাকুর। তারপর আমার বিয়ে হয়ে গেল, কিন্তু কিন্তু আমার শরীরের আগুনের জ্বালা তো আর নিভল না। গ্রামের কোনো স্বামী স্ত্রীকে একজোটে দেখলেই আমার বুকের ভেতরটা হু হু করে উঠত। হিংসে আর একা থাকার জ্বালায় আমি পাগল হয়ে উঠেছিলাম। তারপর আমার চোখে পড়ল আমাদেরই গ্রামের ছেলে শাহজাহান। সে ক্ষেত থেকে ফিরে ঘাম গায়ে যখন পুকুরে নামতো, তখন তখন আমার সারা শরীরটা কেমন করত। তার চওড়া কাঁধ, সবল হাত, সে হাত থেকে আমার আমার গোটা শরীরটা অবশ হয়ে যেত। তারপর আমি নিজের অজান্তে